প্রিয় শিক্ষার্থী, আরও একবার স্বাগতম অর্পিতাস ল সলিউশনে। আমরা আজকে শেখার চেষ্টা করব বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী ছাঁটাই, অর্থাৎ ছাঁটাই কী, কীভাবে এই ছাঁটাই করা যায় বা সংগঠিত হয়, এবং এই ছাঁটাইকৃত শ্রমিকদের পুনঃনিয়োগের পদ্ধতি কী। আসলে শ্রম আইন শুধু একজন শিক্ষার্থী বা একজন আইনজীবীকেই জানতে হবে তা না, যিনি মালিক এবং যিনি কর্মী তাদের উভয়ের জন্যেই এই শ্রম আইন জানা ভীষণ জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে যারা আমরা নানা রকম কাজ করি তাদের প্রত্যেকের জন্যেই শ্রম আইনের বিষয়গুলো জেনে রাখা ভীষণ দরকার। প্রথমে আসি, ছাঁটাই কি। 2006 সালের বাংলাদেশ শ্রম অনুযায়ী অর্থাৎ শ্রম আইন অনুযায়ী ছাঁটাই হলো প্রয়োজনের অতিরিক্ত শ্রমিককে কাজে না রাখা। প্রথমেই বলে রাখি, এই ছাঁটাই কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা না। অর্থাৎ মালিক যখন মনে করেন যে তার যে শ্রমিকের সংখ্যা রয়েছে সেগুলো প্রয়োজনের অতিরিক্ত, তিনি তার ব্যবসাকে সংকুচিত করতে চান, তিনি তার বিনিয়োগকে কমাতে চান, বা তার কাঁচামালের অভাব, তার প্রোডাকশন কমে গেছে, এরকম নানাবিধ কারণ দেখিয়ে তিনি শ্রমিক ছাঁটাই করতে পারেন। এবার আসি, এই ছাঁটাইয়ের প্রক্রিয়াটা কি, আসলে কিভাবে ছাঁটাই সংগঠিত হয় বা করা যায়। আমাদের বাংলাদেশ শ্রম আইন 2006-এ এই ছাঁটাইয়ের নির্দিষ্ট কিছু ধাপ বর্ণনা করা হয়েছে। এই ধাপগুলো যদি অনুসরণ না করা হয় তাহলে সেই ছাঁটাইটি কখনো বৈধ বলে গণ্য হবে না, অর্থাৎ ছাঁটাইটিকে আমরা বৈধ হিসেবে গণ্য করব না। প্রথমেই আসি, ছাঁটাই যিনি করতে চান, অর্থাৎ যেই মালিক তার যেই কর্মীকে ছাঁটাই করতে চান, প্রথমেই আসতে হবে লাস্ট কাম ফার্স্ট গো, অর্থাৎ সর্বশেষ যিনি যোগদান করেছেন তাকে আগে ছাঁটাই করতে হবে। তারপরের ধাপ, যেই শ্রমিকদেরকে ছাঁটাই করা হবে তাদেরকে 30 দিনের একটি নোটিশ দিতে হবে, অর্থাৎ 30 দিন আগে তাদেরকে নোটিশের মাধ্যমে জানানো হবে যে আমার প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক হয়, তোমাকে আমি কাজে রাখতে পারছি না। যদি এই নোটিশ দেওয়া সম্ভব না হয় তাহলে তাকে 30 দিনের মজুরি দিতে হবে। এরপরে এই যে নোটিশ দেওয়া হলো, লাস্ট কাম ফার্স্ট গো নীতি অনুসরণ করা হলো, এরপরও আরেকটি ধাপ আছে, সেটি হচ্ছে যেই শ্রমিকগুলোকে চাকরিচ্যুত করা হচ্ছে, অর্থাৎ ছাঁটাই করা হচ্ছে বা তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে, তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এগুলো সমস্ত কিছু মালিককে একটা রেজিস্টার বইয়ে লিপিবদ্ধ করে রাখতে হবে, অর্থাৎ রেকর্ড রাখতে হবে। এরপরে আসে ক্ষতিপূরণ। এই যে একজন শ্রমিককে যে ছাঁটাই করা হলো, তিনি কি কোনো ক্ষতিপূরণ পাবেন না? তিনি দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানে তার শ্রম দিয়ে যাচ্ছেন, অবশ্যই তার প্রতি 15 বছর চাকরির জন্য, অর্থাৎ একজন স্থায়ী শ্রমিকের প্রতি 15 বছর চাকরির জন্যে 30 দিনের মজুরি, এবং যদি মহার্ঘ ভাতা থাকে সেই সঙ্গে এই মহার্ঘ ভাতাও শ্রমিককে প্রদান করতে হবে। অর্থাৎ যেই শ্রমিক ছাঁটাই হচ্ছেন তার প্রতি 15 বছর চাকরির জন্য 30 দিনের গড় মজুরি এবং মহার্ঘ ভাতা, এটি তিনি ক্ষতিপূরণ হিসেবে পাবেন। এরপরে আমরা যদি আসি পুনঃনিয়োগ, অর্থাৎ এই ফ্যাক্টরিটা আবার শ্রমিক নিতে শুরু করলো, তার প্রোডাকশন চালু করলো বা আরও বড় আকৃতিতে শুরু করলো, তখন তো তার শ্রমিকের প্রয়োজন হবে। এই যে কর্মী নিয়োগ করবেন মালিক, এই কর্মী নিয়োগ করার আগে তাকে অবশ্যই যেই শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে আগে নিয়োগ দিতে হবে। এটি আইনের বিধান, এটি অবশ্যই মালিককে মেনে চলতে হবে। কি করবেন তিনি? এই যে আমরা বলেছিলাম লাস্ট কাম ফার্স্ট গো, ঠিক একইভাবে ফার্স্ট গো যিনি হয়েছিলেন তিনি আগে নিয়োগ পাবেন, অর্থাৎ তাকে আগে নিয়োগ দিতে হবে সবার প্রথম যার চাকরিচ্যুত হয়েছিল, অর্থাৎ যিনি চাকরিচ্যুত হয়েছিলেন। মালিক কি করবেন? তার পুনঃনিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে যাদেরকে ছাঁটাই করেছিলেন তাদেরকে নোটিশ প্রদান করবেন যে তারা যেন আবার এসে তাদের চাকরিতে যোগদান করেন। এক্ষেত্রে একটি শর্ত আছে, একজন শ্রমিক যে সম্মানের জায়গায় ছিলেন এবং যেই সম্মানই অর্থাৎ মজুরি পেতেন তাকে তার চেয়ে কোনোভাবেই কম দেওয়া যাবে না, বেশি প্রদান করা যাবে, কিন্তু কম মজুরি বা কম সম্মান দিয়ে সেই পূর্বের শ্রমিককে নিয়োগ দেওয়ার বিধান নেই। অর্থাৎ পুনঃনিয়োগ করতে গেলে ছাঁটাইকৃত শ্রমিককে তার পূর্বের সম্মান এবং পূর্বের মজুরিতেই
নিয়োগ করতে হবে। এটি আমাদের বাংলাদেশ শ্রম আইন 2006-এর বিধান রয়েছে। এইভাবে মালিককে অনুসরণ করতে হবে। এই যে ছাঁটাই চলছে, এই ছাঁটাইয়ের ক্ষেত্রে মালিক এবং কর্মী অর্থাৎ শ্রমিকের কিছু করণীয় ব্যাপার রয়েছে, কিছু কাজ আছে যেগুলো তাদের করা উচিত। প্রথম কাজ হচ্ছে মালিক অবশ্যই রেকর্ড রাখবেন কোন শ্রমিককে তিনি কিভাবে ছাঁটাই করছেন, কিভাবে ক্ষতিপূরণ, কিভাবে মজুরি দিচ্ছেন, সব কিছু রেকর্ড রাখতে হবে। এবং তাকে সবসময় স্মরণ রাখতে হবে যখনই তিনি নতুন কর্মী নিয়োগ করবেন অবশ্যই তাকে ছাঁটাইকৃত শ্রমিককে আগে নিয়োগ করতে হবে। আর যিনি শ্রমিক তিনি অবশ্যই লিপিবদ্ধ রাখবেন কিভাবে তাকে নোটিশ প্রদান করা হয়েছিল, কতদিনের তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, কিভাবে মজুরি পরিশোধ হয়েছিল, সব কিছু লিপিবদ্ধ রাখতে হবে। এরপরেও শ্রমিকের একটি আলাদা কি বলবো এটাকে সক্ষমতা আছে, একটি আলাদা ক্ষমতা আছে, সেটি হচ্ছে তিনি শ্রম আদালতে বা শ্রম পরিচালকের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন। এই ছাঁটাইয়ের যদি কোনো কিছু নিয়ে তার সন্দেহ হয় বা তার কোনো মজুরি প্রাপ্তি সঠিক সময়ে না হয়, এই অপশনটি একমাত্র কর্মীর আছে যে তিনি যদি সন্তুষ্ট না হন তিনি শ্রম মহাপরিচালক বা শ্রম আদালতের দ্বারস্থ হতে হবেন। আসলে শ্রম আইন যদি মালিক এবং শ্রমিক উভয়েই জানেন এবং দুজনেই মেনে চলেন, তাহলে আমাদের যে শিল্প প্রতিষ্ঠান যে প্রতিনিয়ত উৎপাদন চলছে সেই উৎপাদনেও কোনো ব্যাঘাত ঘটে না এবং মালিক এবং শ্রমিকের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা যে ধরনের সমস্যার সৃষ্টি হয় সেটিও হয় না। তাই আপনি আজকে যিনি ছাত্র আছেন তিনি যদি শ্রম আদালতে প্র্যাকটিস করতে চান, এটা একটা বড় ক্ষেত্র প্র্যাকটিস করার। আপনাকে এখন থেকে আমাদের লেবার ল বাংলাদেশ শ্রম আইন 2006 অদ্যপন্ত জানতে হবে। আমরা বিভিন্ন ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব, শেখার চেষ্টা করব শ্রম আইনের শুরু থেকে শেষ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।